গল্প কিন্তু আমাদের সবারই কম বেশি পছন্দ, আর গল্পটা ভূতের হলে তো আরো বেশি পছন্দ হয়। সেই সাথে যদি একটা গল্পের মধ্যে অনেকগুলো গল্প পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আজকে এমন একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে, যেখানে প্রত্যেক পরতে পরতে থাকা ভয়ঙ্কর গল্পগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আরো ভয়ঙ্কর বাস্তবতা। এমনই এক অদ্ভুত থিম নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2006 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি ডরনা জরুরি হ্যার গল্পটা, যেটা কিনা ডরনা মানা হে গল্পটার সিকুয়াল। ওই গল্পটাও কিন্তু আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখি সতীশ নামের একজনকে, যে অনেক বড় মুভি লাভার। প্রতি শুক্রবারেই তার একটা অভ্যাস আছে, নতুন কোনো রিলিজ হওয়া সিনেমার ফার্স্ট শো দেখতে সিনেমা হলে যাওয়া। এই মুহূর্তেও সে টিভিতে একটা হরর মুভি দেখছে, কিন্তু আশ্চর্যের বিষয় হরর মুভি দেখে সে ভয় পাওয়ার বদলে জোরে জোরে হাসছে। কারণ এসব ভূত প্রেতের গল্প তার একদমই ফালতু মনে হয়, তার নাকি কোনো ভয়ই লাগে না। আজকেও তার একই প্ল্যান, কিন্তু সমস্যা হলো সে অলরেডি অনেক লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে সে তার মাকে ডাক দিয়ে বলে, টাকা দাও, আমি আজকে ডরনা মানা হে মুভিটা দেখতে যাচ্ছি। তার মা বলে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, একটু পরেই মুভি শুরু হয়ে যাবে, তুই টাইম মতো পৌঁছবি কিভাবে? সতীশ বলে, কোনো সমস্যা নেই, আমি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব। এই কথা শুনে তার মা অনেক ভয় পেয়ে যান, কারণ সেই শর্টকাট রাস্তা যায় কবরস্থানের মধ্য দিয়ে। আর আজ আবার শুক্রবারের অমাবস্যা, লোকমুখে শোনা যায় এই রাতে নাকি অশুভ শক্তি বেশি সক্রিয় থাকে, এমনকি ডাইনি এবং চুড়াইলরাও বের হয়। তাই তিনি কোনোভাবেই চান না তার ছেলে ওই পথ দিয়ে যাক। কিন্তু সতীশ এসব কথা একদমই বিশ্বাস করে না। সে হাসতে হাসতে বলে, আরে মা, এসব ভূত টুত বলে কিচ্ছুই নেই। তার মা তাকে কসম দিয়ে বলেন যেন সেই কবরস্থানের রাস্তা দিয়ে না যায়। সতীশ মুখে রাজি হলেও শেষে ঠিকই সেই পথেই যায়। কবরস্থানের ভেতর দিয়ে যেতে যেতে সে কবরের মৃত মানুষদের নাম নিয়ে মজা করে, এমনকি একটা বটগাছের সামনে প্রস্রাবও করে। একটা নতুন কবর দেখে সেটারও অসম্মান করে, লাথি দিয়ে সে ওই কবরের মাটি ছুঁড়ে মারে। সে বুঝতেই পারে না তার এই আচরণের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। সিনেমা হলে পৌঁছে সতীশ দেখে পুরো হলটাই প্রায় খালি, তাকে নিয়ে মাত্র 4 জন দর্শক আছে। সে পপকর্ন খেতে খেতে মুভি দেখতে থাকে, ইন্টারভেলের সময় আবার খাবার কিনে খেতে থাকে। কাস্টমার কম হওয়ায় দোকানদারও তাকে খুচরো পয়সা ধরিয়ে দেয়। মুভিটা তার ভালো লাগছিল না, তাই সময় কাটানোর জন্য সে বারবার কিছু না কিছু কিনে খাচ্ছিল। শেষে তার ঘুম এসে যায়, আর তার স্বপ্নে হঠাৎ করেই চুড়াল দেখে সে ভয়ে চমকে ওঠে। এদিকে মুভি শেষ হয়ে গেলে সে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। সে আবারও ওই কবরস্থানের পথই ধরে, আর তখন রাতও কিছুটা গভীর হয়েছিল, তাই সতীশের একটু ভয় হওয়া শুরু করে। তবুও সে সাহস করে হাঁটতে থাকে। তখন সে খেয়াল করে সে হাঁটার সময় নুপুরের মতো আওয়াজ হচ্ছে। সে মায়ের বলা ওই চুড়ালের কথা ভেবে ভয় পেয়ে যায়। এমন সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর একটা গাছের ডালে তার পা আটকে যায়। তখন সে ভাবে হয়তো চুড়াল তার পা ধরেছে। ভয়ে সে অনেক চেষ্টা করে পা ছাড়িয়ে নেওয়ার। অনেক চেষ্টার পর পাটা ছাড়িয়ে সে খেয়াল করে সে ওই নতুন কবরের সামনেই পড়েছে, যেখানকার মাটি সে ছুঁড়ে ফেলেছিল। আর এখন মাটি দিয়ে সমাধির পাথরের লেখা ঢেকে গিয়ে শুধু ইউ আর ডেড লেখাটা দেখা যাচ্ছে। সতীশ প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর বাড়ির কাছাকাছি আসতেই চোখের সামনে দেখে একটা সাদা শাড়ি পরা ভয়ঙ্কর অবয়ব। সে চিৎকার করে বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। তখনই সে খেয়াল করে তার পকেট থেকে ঝনঝন করে অনেকগুলো কয়েন পড়ে যাচ্ছে। এক মুহূর্তে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ওই যে দোকানদার তাকে কয়েনগুলো দিয়েছিল, এতক্ষণ সে যেটাকে নুপুরের শব্দ ভেবেছিল সেটা আসলে ছিল ওই কয়েনেরই আওয়াজ। আর সেই সাদা শাড়ি পরা ভয়ঙ্কর অবয়ব, সেটা কোনো চুড়াল ছিল না, ওটা ছিল একটা পোস্টার মাত্র, যেখানে লেখা ছিল ডরনা জরুরি হ্যাঁ, কামিং সুন। তো এই ছিল মুভির শুরুটা। তারপর ফ্রেম স্টোরি শুরু হয়। ছোট ছোট কিছু বাচ্চা তাদের স্কুল থেকে পিকনিকে এসেছে এক নিরিবিলি জায়গায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তাদের মধ্যে 5 জন একটু অ্যাডভেঞ্চারের খোঁজে হোটেল থেকে বেরিয়ে পড়ে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা এতটাই মজা পেয়ে যায় যে বুঝতেই পারে না কখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। ঠিক তখনই হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হয়। চারপাশ অন্ধকার, পথও ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে তারা সামনে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি দেখতে পেয়ে সেখানেই ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকতেই তারা দেখে ওখানে একজন বুড়ো মহিলা থাকে। মহিলাটা তাদেরকে দেখে বলে, তোমাদের তো এখানে আগে কখনো দেখিনি। তখন তারা জানায় স্কুল থেকে তারা এখানে পিকনিক করতে এসেছে, আর এখন বৃষ্টির কারণে হোটেলে ফিরেও যেতে পারছে না। তাদের মধ্যে থেকে একজন বুড়ো মহিলাটাকে জিজ্ঞেস করে এত বড় বাড়িতে তিনি একাই থাকেন কিনা। তখন তিনি জানান
তার সঙ্গে একজন চাকরও থাকে, তবে সে এখন বাড়িতে নেই, বাইরে গেছে তার ওষুধ আনার জন্য। তখনই একজন তাকে জিজ্ঞেস করে, আপনি একা এত বড় বাড়িতে থাকেন, আপনার ভয় করে না? তিনি তখন একটু হেসে জবাব দেন, হ্যাঁ অনেক ভয় করে। তখন আশু নামের ছেলেটা বলে, এতে ভয়ের কি আছে? তখন মহিলাটা বলে, কেন তোমার ভয় করে না বুঝি? আশু বলে, একটুও না। তখন মহিলাটা তাকে চ্যালেঞ্জ করে, আমি তোমাদের 6টা গল্প শোনাবো, আর শেষ গল্প শোনার পর তুমি অবশ্যই ভয় পাবে, কারণ ভয় তোমাকে পেতেই হবে। আশুও তখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। বুড়ো মহিলা ধীরে ধীরে সবাইকে ওপরতলার একটা ঘরে নিয়ে গিয়ে বসতে বলে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, চারপাশে অদ্ভুত নীরবতা। সবাই গোল হয়ে বসে পড়ে আর মহিলাটা গল্প বলা শুরু করে। এবার শুরু হয় প্রথম গল্প, যার নাম ইম্যাজিনারি ঘোস্ট, অর্থাৎ কাল্পনিক ভূত। এই গল্পটা প্রফেসর সুনীল খান্না আর তার স্টুডেন্ট আলতাফকে নিয়ে। একদিন রাতে সুনীল আয়নার সামনে দাঁড়িয়েছিল। তখন তার স্টুডেন্ট আলতাফ তার বাড়িতে টিউশন পড়তে আসে। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর আলতাফ খেয়াল করে স্যার যেন কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। কোনো প্রশ্ন করলে সেটা শুনছেন না। প্রথমে সে তেমন গুরুত্ব দেয় না, নিজের পড়াতেই মনোযোগ দেয়। কিন্তু ধীরে ধীরে স্যারের আচরণ বদলাতে শুরু করে। তিনি বারবার ঘরের চারপাশে তাকাচ্ছেন, মনে হচ্ছে কেউ যেন আছে বা কিছু একটা তাকে অস্বস্তি দিচ্ছে। হঠাৎ করে তিনি আলতাফকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই শব্দটা শুনেছ? এইমাত্র ওখানে কারোর হাঁটার শব্দ হলো। আলতাফ অবাক হয়ে যায়, কারণ সে তো কোনো শব্দই শোনেনি। আবার কিছু সময় পর হঠাৎ সুনীল স্যার চিৎকার করে আঙুল দিয়ে আলতাফের ঠিক পেছনে নির্দেশ করেন। আলতাফ চমকে ওঠে। সে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। এদিকে স্যার অনেক ভয়ে ভয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি আলতাফকে বলেন, তার ঘরে নাকি একজন লোক থাকে। গত 6 মাস ধরে সে প্রতিদিন এই সোফায় বসে থাকে। লোকটার মাথায় কালো টুপি থাকে, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, সে কখনো একটা কথাও বলে না। এসব শুনে আলতাফ মনে মনে ভাবে স্যার হয়তো পাগল হয়ে গেছেন। স্যার তখন ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি কিন্তু পাগল নই, সত্যি বলছি, বিশ্বাস করো। এটা বলতে বলতেই হঠাৎ সুনীল স্যার আবার চমকে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বলেন, এই যে এই মাত্র সে এখান থেকে হেঁটে কিচেনে গেল। তার গলায় তখন স্পষ্ট আতঙ্ক। তিনি তাড়াতাড়ি আলতাফকে কিচেনে গিয়ে দেখে আসতে বললেন, আর নিজে ভয়ে টেবিলের পেছনে লুকিয়ে পড়লেন। আলতাফ ধীরে ধীরে কিচেনের দিকে যায়। তার বুকও ধরফর করছে, কিন্তু তবুও সে সাহস করে ভেতরে তাকায়। কিন্তু কিচেন একদম খালি, কেউ নেই। সে আবার ফিরে আসে, কিন্তু ফিরে আসতেই দেখে স্যার তার দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে আছেন। ধীরে ধীরে স্যার হাত তুলে ইশারা করে ঠিক আলতাফের পেছন দিকে। কিন্তু আলতাফ পেছনে তাকিয়ে দেখে সেখানে একটা আয়না, আর আয়নায় তার নিজেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তখন আলতাফ ভাবে স্যার হয়তো তার সঙ্গে ঠাট্টা করছে, তাই সে বইপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে বের হয়ে আসতে শুরু করে। তখন স্যার তার হাত শক্ত করে ধরে বলে, বিশ্বাস করো, কেউ একজন আমার মতো হতে চায়। আলতাফ জিজ্ঞেস করে, কে আপনার মতো হতে চায়? তখন স্যার তাকে আয়নার সামনে নিয়ে যায়। তবে এবার আয়নার দিকে তাকিয়ে আলতাফ নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। আয়নায় তার নিজের প্রতিচ্ছবি তো ঠিকঠাক ছিল, কিন্তু তার স্যারের প্রতিচ্ছবি ঠিক সেই লোকটার মতোই হয়ে যায় যেমনটা স্যার এতক্ষণ বর্ণনা দিচ্ছিলেন। লোকটার কালচে চেহারায় কোনো এক্সপ্রেশন নেই। আসলে গল্পের শুরুটাই হয়েছিল আয়নার সামনে থেকে, আর এরপর আমরা একবারও স্যারের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পাইনি। আর শেষে যখন দেখি তখন তার প্রতিচ্ছবি পাল্টে গিয়েছিল। আসলে এর উত্তর তিনি আগেই দিয়েছিলেন। সেই লোকটা স্যারের মতো হতে চাইছেন, অর্থাৎ তার স্থান দখল করতে চাইছেন, আর এই কাজে সে অনেকটা সফলও হয়ে গেছে। এরই সাথে প্রথম গল্পটা শেষ হয়। গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে একটা কালো বিড়াল দেখা যায়। নিশা সেটা দেখেই ভয়ে চমকে ওঠে। এতে তার বন্ধুরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এরপর নিশা ওয়াশরুমে যায়, কিন্তু সে ভেতরে ঢোকার পরেই হঠাৎ করে দরজাটা নিচ থেকেই লক হয়ে যায়। নিশা চমকে ওঠে। সে বারবার দরজাটা খুলতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বাইরে বেরোতে পারে না। এরই মাঝে মহিলাটা তার দ্বিতীয় গল্প শুরু করে, যার নাম স্পিরিটস ডু কাম, অর্থাৎ আত্মারা আসে। গল্পটা কুনাল নামের একজন ফটোগ্রাফারের। সে নিজের গাড়িতে করে গোয়া যাচ্ছিল। পথের মধ্যে তার গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় সে পাশেই একটা বাড়িতে গিয়ে নক করে। দরজা খোলে একটা মেয়ে। কুনাল তাকে বলে, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, মেকানিককে ফোন করব, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না, আপনার ফোন থেকে কি একটা কল করা যাবে? মেয়েটা একটু ইতস্তত হয়ে দরজা খুলে তাকে ভেতরে আসতে দেয়। বাড়ির ভেতরটা বাইরে থেকে আরো পুরনো আর নিস্তব্ধ মনে হয়। পরে কুনাল একটা ছবি দেখে জিজ্ঞেস করলে মেয়েটা জানায় এটা তার স্বামী রাহুল। সে 2 বছর আগেই মারা গেছে। এরপর সে নিজের পরিচয় দেয়, তার নাম বর্ষা। সে এই বাড়িতে একাই থাকে। সে আরো জানায় যদি মেকানিক না আসে
তবে বাড়িতে একটা এক্সট্রা বেডরুম আছে, চাইলে কুনাল সেখানেই থাকতে পারবে। এরপর সে কুনালের জন্য কফি বানাতে চলে যায়, কিন্তু তখন হঠাৎ করে পেছনে তাকিয়ে কুনাল চমকে যায়, কারণ সেখানে দাঁড়িয়ে আছে বর্ষার মৃত স্বামী রাহুল। সে এখানে কিভাবে? কিছুই বুঝে উঠতে পারে না কুনাল। রাহুল চিৎকার করে বলতে থাকে, তুমি আমার বাড়িতে ঢুকলে কিভাবে? কুনাল ভয়ে কিছুই বলতে পারে না। পরে সে কোনো মতে বলে যে বর্ষা দরজাটা খুলে দিয়েছে। তখন রাহুল বলে, এটা কিভাবে সম্ভব? সে তো 2 বছর আগেই মারা গেছে। এটা শুনে কুনালের মাথা ঘুরে যায়, এসব কি হচ্ছে তার সাথে। এমন সময় সে দেখতে পায় বর্ষা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। তখনই হঠাৎ দুজন মিলে হাসতে শুরু করে। তখন বোঝা যায় তারা, অর্থাৎ বর্ষা আর রাহুল এতক্ষণ ধরে কুনালের সঙ্গে মজা করছিল। বর্ষা বলল, আমরা দুজনেই অনেক বোর হচ্ছিলাম, তাই আপনাকে আসতে দেখে ভাবলাম একটু মজা করি। আপনি তো ভয়ই পেয়ে গেছেন। এরপর ফোন ডেট পেয়ে কুনাল যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তারা কুনালকে ড্রিঙ্কস অফার করে তাদের সঙ্গে বসিয়ে দেয়। এরপর কুনাল টেবিলের উপর একটা বোর্ড দেখতে পায়। এই বোর্ড ব্যবহার করে মূলত আত্মাদেরকে ডাকা হয়। তখন বর্ষা তাকে জানায় 2 ঘন্টা ধরে রাহুল চেষ্টা করছে কোনো আত্মাকে ডাকার। এই প্রসঙ্গে রাহুল কুনালকে জিজ্ঞেস করে সে আত্মা বা ভূতে বিশ্বাস করে কিনা। কুনাল তখন জানায়, আমার সাথে কখনো প্যারানর্মাল কিছু ঘটেনি, তাই আমার বিশ্বাসও হয় না। তখন তারা বলে, ও তাহলে কিছু ঘটার অপেক্ষায় আছেন আপনি? কুনাল বলে, এই মুহূর্তে আপনাদের মধ্যে যদি কেউ গায়েব হয়ে যায় তাহলে আমি বিশ্বাস করব যে ভূত বলতে কিছু আছে। তখনই পেছন ঘুরে সে দেখে বর্ষা নেই। তখন রাহুল বলে, আমি বলেছিলাম না আমার স্ত্রী 2 বছর আগেই মারা গেছে। কুনাল একটু ভয় পেয়ে বলে, দেখুন এখন মজা করার টাইম নয়। তখনই পাশের পর্দার ভেতর থেকে একটা হাত বেরিয়ে কুনালের কাঁধে পড়তেই সে চমকে ওঠে। তখন ভেতর থেকে বর্ষা হাসতে হাসতে বেরিয়ে আসে, অর্থাৎ তারা এবারও মজা করছিল। কুনাল তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন রাহুল বলে, আচ্ছা আমি মেকানিকের আত্মা ডাক দিচ্ছি, সে এখনই এসে আপনার গাড়ি ঠিক করে দেবে। কুনাল তখনও তাদেরকে বিশ্বাস করতে চায় না। পরে রাহুলের জোড়াজুড়িতে সে আবারও থেকে যায়, আর রাহুল আত্মা ডাকার রিচুয়াল শুরু করে। এরই মাঝে বর্ষা বলতে থাকে, ওরা কি সত্যিই আসে? এমনও কি হতে পারে? দেখা যাক। কুনাল তো এসব বিশ্বাসই করতে চাইছিল না। তবে কিছুক্ষণ পর হঠাৎ দরজায় টোকা পড়ল। রাহুল বাইরে গিয়ে দেখতেই জোরে চিৎকার করে বর্ষাকে ডাক দেয়। বর্ষাও দৌড়ে বাইরে গিয়ে সেখানে যা দেখে তা বিশ্বাস করার মতো না। গাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে কুনাল। একজন লোক তাদেরকে কুনালের অ্যাক্সিডেন্টের কথা বলতে এসেছে, কিন্তু কুনাল তো এতক্ষণ তাদের সাথেই ছিল। তার মানে কি? লোকটা চলে যাওয়ার পর বাড়ি থেকে বের হয় কুনাল। নিজের ডেড বডির পাশে দাঁড়িয়ে সে ভয়ঙ্কর কণ্ঠে বলে, হ্যাঁ তারা আসে, তাদেরকে ডাকলে তারা আসে, আর একবার আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এসব বলতে বলতেই সে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। একবার বর্ষা আর রাহুলের কথাটা ভেবে দেখুন তো, এরকম ঘটনা যদি আপনাদের সঙ্গে হয় তাহলে আপনারা কি করবেন? কি ভয়ঙ্কর পরিস্থিতি। যার সাথে এতক্ষণ আত্মা সে যে মজা করছিল, আসলে সে নিজেই একটা আত্মা, অথচ তারা সেটা বুঝতেই পারেনি। আসলে রাহুল যে 2 ঘন্টা ধরে আত্মা ডাকার রিচুয়াল করছিল, তার কারণেই কুনালের আত্মা তাদের বাড়িতে চলে এসেছে। আর এরই মাধ্যমে দ্বিতীয় গল্পটাও শেষ হয়ে যায়। গল্পটা শুনে আশু বলে, একটুও মজা লাগেনি। এরই মধ্যে নিশাও চলে আসে, কিন্তু তাকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছে। এরপর রোহান ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে রোহান দেখে নিশা মৃত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ রুমে ফিরে এসেছে নিশার আত্মা। রোহান যাওয়ার পর তৃতীয় গল্প শুরু হয়, যার নাম অ্যাক্সিডেন্টস আর নেভার প্রেডিক্টেড। গল্পটা বিশ্বাস নামের একজন ব্যক্তির, যে কিনা তার স্ত্রী আর ছেলে চিন্টুকে নিয়ে থাকে। রবিবারের ছুটির দিনে তারা স্বামী স্ত্রী নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছিল, মানে ওই কোয়ালিটি টাইম আর কি। তখনই দরজায় বেল বেজে ওঠে। প্রথমত বিশ্বাস দরজা খুলতে চায় না, পরে চিন্টু দরজা খুলে দিয়েছে দেখে সে বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় একটা লোকের উপর চিন্টু উঠে খেলা করছে। বিশ্বাস তার পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় সে একজন ইন্স্যুরেন্স এজেন্ট। তার নাম প্রভাকর পণ্ডিত। সে এখানে পলিসি বিক্রি করতে এসেছে যেন সে তার টার্গেটটা পূরণ করতে পারে। তবে একটা অদ্ভুত ব্যাপার, টেবিলে রাখা কলা দেখে তার খুব লোভ হচ্ছিল। তবে পরে সে নিজের কথা বলতে শুরু করে। সে বোঝাতে শুরু করে যে সে কিভাবে বিশ্বাসদের জীবনকে আরো নিরাপদ আর সুন্দর করে তুলতে পারে, তার পরিবারের জন্য সেফটি নামক একটা সুন্দর উপহার দিতে পারে। সে বোঝানোর চেষ্টা করে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, তাই আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। তার কথার যুক্তি বোঝাতে সে হঠাৎ একটা উদাহরণ দেখায়, একটা লাইভ এক্সাম্পল। সে একটা কাগজ নেয় এবং সেটাতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন কিছুটা বেড়ে যায়। সবাই তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই প্রভাকর তার ব্যাগ থেকে বের করলো একটা অগ্নি নির্বাপক যন্ত্র। আর অবশ্যই সেটা বিশ্বাসের কাছে ছিল না।
এরই মাধ্যমে প্রভাকর প্রমাণ করে যে সেফটি কতটা প্রয়োজন। তবে তার বোঝানোর ভঙ্গি বিশ্বাসের একটুও ভালো লাগে না। সে খুবই বিরক্ত হয়ে যায়। তবুও প্রভাকর বলেই যাচ্ছে যে কিভাবে তার ইন্স্যুরেন্স পলিসি তাদের ফ্যামিলিকে সেফটি প্রোভাইড করতে পারে, কারণ ওই যে দুর্ঘটনা তো কখনো পূর্বাভাস দিয়ে আসে না। এরই মধ্যে চিন্টু একটা কলা নিয়ে খাওয়া শুরু করলে প্রভাকর তার দিকে এক মুহূর্তের জন্য অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর সেটা দেখে বিশ্বাস মনে করে প্রভাকর হয়তো তার স্ত্রীর দিকে এভাবে তাকিয়ে আছে। তাই সে রেগে গিয়ে প্রভাকরকে ধরে বাইরে বের করে দেয়। কিছুক্ষণ পর দরজায় আবার বেল বাজে, কিন্তু দরজা খুলে দেখা যায় বাইরে কেউ নেই। পরে আবারও বেল বাজে। তখন আবার প্রভাকর এসে বলে সে তার ছাতাটা রেখে গিয়েছিল, সেটাই নিতে এসেছে। তখন বিশ্বাস তাকে জিজ্ঞেস করে, এর আগেও কি তুমি বেল বাজিয়েছিলে? সে অবাক হয়ে উত্তর দেয়, কই না তো। কিন্তু আমরা বুঝতে পারি এটা সে ইচ্ছে করেই বলেছে, তাদের সবাইকে ভয় দেখানোর জন্য। এরপর সে আবারও ঘরে ঢুকে নিজের কথা শুরু করে দেয়। সে বলে, আমি আগেই বলেছিলাম লাইফ অনেক রিস্কি, যে কোনো মানুষ এসে এভাবে আপনার ঘরে ঢুকে চুরি ডাকাতি করতে পারে। এসব বলতে বলতে সে একসময় ব্যাগ থেকে একটা বন্দুক বের করে। এরপর দরজা লাগিয়ে সোফায় বসে নিজের ব্যাগ থেকে আরো কিছু জিনিসপত্র বের করতে থাকে, যেমন বিষ, রশি, ছুরি ইত্যাদি, যেগুলোর মাধ্যমে মূলত মানুষের জীবন চলে যায়। পরে তাকে বিশ্বাস বলে যে আমাদের কোনো পলিসি লাগবে না, আপনি চলে যান। তারপরেও সে যায় না। এমনকি রেগে গিয়ে একসময় বিশ্বাসের ওপর বন্দুক তাক করে বলতে থাকে, কেমন মানুষ আপনারা, আমি গতকাল থেকে কিছুই খাইনি, আপনারা নিজে থেকে একটু পানিও এনে দেন না, আবার ঘরে দেখছি কলাও আছে, সেটাও খেতে দেন না। এটা শুনে বিশ্বাসের স্ত্রী ভয়ে ভয়ে বলে, আপনি কলা নিয়ে খেতে পারেন। তখন প্রভাকর কলার দিকে তাকাতেই বিশ্বাস তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ তাদের মধ্যে হাতাহাতি হয়। এসবের মাঝেই হঠাৎ করে বন্দুক থেকে গুলি বেরোয় এবং ঠিক প্রভাকরের পেটের মধ্যে গিয়ে লাগে। সে তৎক্ষণাৎ মারা যায়। আর এভাবেই সে নিজের কথারই একটা জলজ্যান্ত উদাহরণ হিসেবে রয়ে যায় যে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। এই গল্পের শেষে রোহানের আত্মা এসে বসে পড়ে নিশার পাশে। হ্যাঁ, রোহানকেও মেরে ফেলা হয়েছে। এরপর অদিতি পানি খেতে নিচে যায়, আর তখনই তার সঙ্গে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। যেখানে পানির মটকা রাখা ছিল তার পাশেই দেওয়ালে ছিল একটা ছবি। ছবির মহিলাটা চোখ বন্ধ করেছিল, কিন্তু অদিতি সামনে আসতেই একটু পর ছবির মহিলাটা চোখ খুলে হেসে তার দিকে তাকায়। এতে করে আদিতি প্রচন্ড ভয় পেয়ে সেখানেই মারা যায়। এরই মধ্যে চতুর্থ গল্প শুরু হয়ে যায়, যার নাম ঘোস্টলি অডিশন, অর্থাৎ ভুতুড়ে অডিশন। গল্পটা বিখ্যাত পরিচালক করণ চোপড়াকে নিয়ে। সে পরপর 3টা সুপারহিট ফ্যামিলি মুভি বানানোর পর এখন ভাবছে একটা ভূতের মুভি বানাবে। আর এখন ইন্ডাস্ট্রিতে এই খবর ছড়িয়ে পড়ায় সবাই, বিশেষ করে অভিনেত্রীরা, এই প্রজেক্টে কাজ করার জন্য ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। কারণ এই মুভির মেইন ক্যারেক্টার হবে একজন মেয়ে। এখানে করণ সংক্ষেপে তার স্টাফদেরকে মুভির প্লট বলছে। মুভিতে মূলত যে মেয়েটা ভূত হবে সে হাইওয়েতে দাঁড়িয়ে লিফট চাইবে, আর যেই ব্যক্তি তাকে লিফট দেবে তাকেই সে মেরে ফেলবে। তবে মুভির ক্লাইম্যাক্স কি হবে সেটা সে এখনো লেখেনি। তাই সে কয়েকদিনের জন্য খান্ডালাতে নিজের বাড়িতে যাচ্ছে। সেখানে বসে ঠান্ডা মাথায় সবকিছু লিখবে। গাড়ি নিয়ে যাওয়ার পথে সে দেখে একটা মেয়ে হাইওয়েতে দাঁড়িয়ে লিফট চাইছে। তখন সে গাড়ি থামিয়ে দেয়। মেয়েটা এসে জানায় তার নাম রিয়া। রাস্তায় তার গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় এখন তার লিফট লাগবে। সেও খান্ডালাতেই যাবে। কি অদ্ভুত না? কথাটা কিন্তু মাথায় রাখবেন। তো এরপর করণ তাকে গাড়িতে উঠতে বলে। তারপর রিয়া করণকে নোটিস করে বলে, আরে স্যার, আপনার তো সব মুভি আমি দেখেছি, আমি আপনার অনেক বড় ফ্যান। সে জানায় করণের একটা মুভি সে 9 বার দেখেছে। পরে করণ জিজ্ঞেস করে, আপনি আমার নতুন মুভিটা দেখেননি? তখন রিয়া জানায় সেটা দেখার ইচ্ছে ছিল, সে টিকিটও কিনেছিল, কিন্তু আর দেখা হয়নি। এটা বলতে বলতেই সে কেমন যেন নীরব হয়ে যায়। পরে কথায় কথায় করণ রিয়াকে বলে সে একটা ভূতের মুভি বানানোর প্ল্যান করছে, কিন্তু সে নিজেই ভূতে বিশ্বাস করে না। সে জানায় সে নিজে তো সত্যিকারের ভালোবাসাতেও বিশ্বাস করে না, তারপরেও সেই টপিকে মুভি বানিয়ে অনেক টাকা ইনকাম করেছে। এরপর রিয়া জানায় সে ভূতে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ভয় পায় না। তবে সে করণকে তার মুভির কাহিনী জিজ্ঞেস করলে করণ ঠিক সেই কাহিনীটাই বলে যেটা এই মুহূর্তে তার সাথে ঘটছে, অথচ সে এটা এখনো রিয়েলাইজই করতে পারছে না। রিয়া তখন বলে ওঠে, আরে এটা তো পুরো আমারই ঘটনা, আমিও তো এমনটাই করি। 15 দিন আগে এই হাইওয়েতে আমার মৃত্যু হয়েছিল, এজন্যই তো আমি আপনার নতুন মুভিটা দেখতে পারিনি। এরপর থেকে আমি হাইওয়েতে একা গাড়ি ড্রাইভ করা লোকেদের কাছে লিফট চাই, আর পরে তাদেরকেই মেরে ফেলি। এই কথা শুনে করণ একটু ভয় পেয়ে যায়। সেটা খেয়াল করে রিয়া হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম। এরই মধ্যে হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন করণ রিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর বাড়িতে পৌঁছেই সে চাকরকে বাজারে পাঠিয়ে দেয়।
এরপর বৃষ্টির কারণে লোডশেডিং হলে অন্ধকারে রিয়া আবার সেই কথাগুলো বলতে থাকে যে সে ভূত। তবে করণ এবার আর তার কথায় বিশ্বাস করে না। তখন সে বলে, আমি লিফট নেওয়ার সময় বলেছিলাম আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সেখানে কি কোনো গাড়ি ছিল? করণ তখন মনে করে দেখে, ঠিকই তো, সেখানে তো কোনো গাড়ি ছিল না। রিয়া বলতে থাকে, এত রাতে আমি একা একটা মেয়ে তোমার বাড়িতে আছি, আমার নিজের জন্য কোনো ভয় হচ্ছে না। কেন জানো? কারণ আমি তো অলরেডি মারা গেছি। আমার আবার কিসের ভয়? আর একা মেয়েকে পেয়ে আমাকে সোজা নিজের বাড়িতে নিয়ে এলে। কি উদ্দেশ্য তোমার? আবার চাকরকেও বাইরে পাঠিয়ে দিলে। এভাবেই একজন আমাকে লিফট দিয়েছিল। পরে সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে, সফল না হতে পেরে আমাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছিল। সেদিন অনেক যন্ত্রণা পেয়ে আমার মৃত্যু হয়েছিল। এরপর থেকেই আমি হাইওয়েতে লোকদের কাছে লিফট নেই, আর পরে তাদেরকে মেরে ফেলি, কারণ তোমরা পুরুষরা তো সবাই একই রকম। এরপর রিয়ার কণ্ঠস্বর বদলে যায় আর চেহারাও ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা দেখে করণ হার্ট অ্যাটাক করে মাটিতে পড়ে যায়। তখনই রিয়া দৌড়ে এসে বলতে থাকে, স্যার আমি ভূত না, আমি তো অভিনয় করছিলাম, আপনার নতুন মুভিতে অডিশনের জন্য এসেছি, প্লিজ স্যার উঠুন। কিন্তু এসব বলে আর কোনো লাভ নেই, কারণ করণ অলরেডি মারা গেছে। গল্পটা শেষ হওয়ার পর আদিতির আত্মাও এসে সবার সঙ্গে বসে পড়ে। এরপরেই নিচে পানি খেতে যায় জুলি, আর তখনই লোডশেডিং হয়। হঠাৎ করে অন্ধকারে বাড়িটা আরো ভুতুড়ে হয়ে ওঠে। তখন জুলিকেও কেউ একজন মেরে ফেলে। পরে তার আত্মা ফিরে এসে সবার মাঝে বসে পড়ে। আর তারপর শুরু হয় পঞ্চম গল্প, যার নাম এ ব্রাইডস রিভেঞ্জ। গল্পটা অজয়ের। অজয় মধ্যরাতে ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, আর সে ড্রাইভিং এর সময় যেসব কাজ করা নিষিদ্ধ সবকিছুই করছিল, অর্থাৎ ড্রিঙ্ক করা, ফোনে কথা বলা। এমন সময় সে সামনে একটা মেয়েকে দেখতে পেয়ে জোরে ব্রেক কষে। গাড়ি থেকে বেরিয়ে সে মেয়েটার সামনে গিয়ে তার চেহারা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। বেচারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে সে দেখে সে থানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে তাকে বলে সে নাকি একজন লোককে অনেক নির্মমভাবে হত্যা করেছে, অথচ তার কিছুই মনে পড়ছে না। সে বারবার বলতে থাকে আমি কিচ্ছু করিনি, কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। যেই লোককে খুন করার অভিযোগ তার উপর এসেছে, পরদিন তার মা এসে থানায় উপস্থিত হয়। তখন তিনিও রাগে শোকে অজয়কে মারতে থাকেন। পরে পুলিশ জিজ্ঞেস করলে মহিলাটা জানায় তার স্বামী পুনে আছে, আর তার ছেলে বিবাহিত ছিল, কিন্তু তার স্ত্রীর চরিত্র একদম ভালো ছিল না, তাই সে অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। এরপরেই হঠাৎ অজয় কথা বলতে শুরু করে, কিন্তু তার কণ্ঠ অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। আসলে তার মধ্যে রাস্তায় থাকা সেই মেয়ের আত্মাটা ভর করেছে। তার কথা দিয়ে আমরা বুঝতে পারি এই মেয়েটাই সেই মহিলার ছেলের বউয়ের আত্মা, যার নাম সন্ধ্যা। মেয়েটাকে তার স্বামী আর শ্বশুর শাশুড়ি মিলে অনেক অত্যাচার করত, আর একদিন তারা সবাই মিলে মেয়েটাকে আগুনে পুড়িয়ে হত্যা করে। আর এজন্যই সন্ধ্যার অতৃপ্ত আত্মা তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। সে অজয়ের শরীরের ভেতর প্রবেশ করে তার স্বামীকে হত্যা করেছে। এসব শুনে মহিলাটা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু পুলিশ তাকে পাগল বলে, কারণ এরকম ঘটনা তো তারা হরহামেশাই দেখে থাকে। অনেক আসামি শাস্তি থেকে বাঁচার জন্য পাগল সাজার চেষ্টা করে, তাই পুলিশ তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সন্ধ্যার আত্মা অজয়ের শরীর থেকে বের হয়ে পুলিশের শরীরেই ঢুকে পড়ে। আর তখনই সে একটুও দেরি না করে পুলিশের হাতে থাকা বন্দুক দিয়ে মহিলাটাকে গুলি করে মেরে ফেলে। তখন সন্ধ্যার আত্মা অজয়কে বলে, এই পুলিশ তোমার কিচ্ছু করতে পারবে না, কারণ এই খুনটা তো তার হাতেই হয়েছে। পরে পুলিশের জ্ঞান ফিরলে সে মৃত অবস্থায় মহিলাটাকে দেখে আর নিজের হাতে বন্দুক দেখে অবাক হয়ে যায়। কি থেকে কি হলো সে তো বুঝতেই পারে না। এখন পুলিশও আর কোনো উপায় না পেয়ে মহিলার ডেড বডি মাটি চাপা দিয়ে দেয় আর অজয়কেও ছেড়ে দেয়। পরে অজয় গাড়ি চালানোর সময় ব্যাক সিটে আবার সন্ধ্যাকে দেখে। তখন সন্ধ্যা বলে, আমার শ্বশুর এখনো বেঁচে আছে, তুমি ভয় পেও না, আমি এখন অন্য কারো শরীরে প্রবেশ করব, তুমি শুধু আমাকে একটু পুনে পৌঁছে দাও। সে এবার তার শ্বশুরকে হত্যা করে তার প্রতিশোধ পূরণ করতে চায়। এরই সঙ্গে সবগুলো গল্পই শেষ হয়ে যায়, কিন্তু আশু এখনো ভয় পাচ্ছে না। সে বলে, গল্প যতই ভয়ঙ্কর হোক, ভয় পাওয়াটা কি জরুরি নাকি? পরে সে বলে, আপনি তো বলেছিলেন 6টা গল্প শোনাবেন, কিন্তু এখন তো মাত্র 5টাই গল্প শোনালেন, আর একটা শোনান। তখন মহিলাটা বলে, আমি 6টা গল্পই শুনিয়েছি তোমাকে, আর সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা তো আমি নিচে থাকতেই শুনিয়েছি, আমার চাকর সুখিয়ার গল্প। এর মানে কি তাহলে তার নিজের এই বাড়িতে থাকার গল্পটাও ভৌতিক ছিল? হ্যাঁ, তিনি এটার কথাই বলেছেন। এই বাড়িতে তার উপস্থিতি, তার দেখা সবকিছু, আর এই মুহূর্তে তার বলা কথাগুলো, সবকিছু মিলিয়ে এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর গল্প। কারণ তিনিও জীবন্ত কোনো মানুষ নন, এই সবকিছুই একটা ছলনা মাত্র। আশু কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওই বৃদ্ধ মহিলা জোরে জোরে হাসতে শুরু করেন,
এক মুহূর্তের জন্য সবকিছু অন্ধকার হয়ে যখন লাইট জ্বলে তখন আশু দেখে সে একা ঘরে বসে আছে, আশেপাশে আর কেউ নেই। আবার পরক্ষণেই তাদের সবাইকে দেখা যায়। সেই সময় আশু উপলব্ধি করতে পারে যে তার বন্ধুরা আর স্বাভাবিক নেই, তারা সবাই কেমন যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আশু এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিচে এসে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না। তারপর বুড়ো মহিলাটা ভয়ঙ্কর রূপে তার সামনে এসে তার মাথায় হাত দেয়, আর তখনই ভয়ের কারণে আশুও মারা যায়। পরদিন সকালে ওই বাড়িতে 5টা বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। ডক্টর পরীক্ষা করে জানায় তাদের সবার মৃত্যুর কারণ একটাই ছিল, হৃদস্পন্দন থেমে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। এত অল্প বয়সে এরকমটা হওয়া স্বাভাবিক নয়, তবে একটা কারণে এটা হতে পারে, আর তা হলো প্রচন্ড ভয়। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে তদন্তের জন্য। তারা বাড়ির পুরনো চাকর সুখিয়াকে জিজ্ঞাসাবাদ করে। তখন সে জানায় এই বাড়িটা বহু বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আগে এখানে এক বুড়ি মহিলা অর্থাৎ এই বাড়ির মালকিন থাকতেন। তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, কিন্তু তার নিজের কোনো সন্তান ছিল না। চাকর আরো বলে, একদিন সে ওই মালিকের জন্য ওষুধ আনতে বাইরে গিয়েছিল, আর ফিরে এসে দেখে তিনি আর বেঁচে নেই। আপনাদের কি মনে আছে, ওই বৃদ্ধ মহিলা কিন্তু শুরুতেই ওই বাচ্চাদেরকে এই কথাটাই বলেছিল। এখন বোঝা যায় ওই বৃদ্ধ মহিলাটা বাচ্চাদেরকে পছন্দ করতে বলেই সেই 5টা বাচ্চাকে মেরে চিরকালের জন্য নিজের কাছে রেখে দিয়েছে। আর তার এই গল্পের আসরও এখানেই শেষ হয়ে গেছে। সেই সাথে এই মুভির গল্পটাও এখানেই শেষ হয়।